ভাবুন, এমন এক যুদ্ধ যেখানে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি তার লক্ষ্য পূরণ করতে পারছে না। আর এখন সেই দেশটির সামনে এমন একটি সিদ্ধান্ত এসে দাঁড়িয়েছে যেটা নেওয়া হলে পুরো মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থা বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছে? কেন এমন পরিস্থিতি তৈরি হলো? ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কি সত্যি কনভেনশনাল ওয়েপন্স দিয়ে ধ্বংস করা সম্ভব হচ্ছে না? আর যদি যুক্তরাষ্ট্র সত্যি নিউক্লিয়ার অপশনের দিকে যায়, তাহলে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? আজকের ভিডিওতে আমরা শুরু থেকে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষের দিকে আমরা দেখব এই যুদ্ধ শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব ইসরায়েল, সৌদি আরব, গলফ কান্ট্রিজ, এমনকি তাইওয়ান পর্যন্ত পৌঁছে যেতে পারে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি দেখলে যুক্তরাষ্ট্রকে অনেকটা এমন একটি অবস্থায় দেখা যাচ্ছে যেখানে তারা সামনে এগোতেও পারছে না, আবার সহজে পিছোতেও পারছে না। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সীমিত করা এবং দেশটির নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে ইসরায়েলও। কিন্তু যুদ্ধ যত এগিয়েছে, পরিস্থিতি তত জটিল হয়েছে। যুক্তরাষ্ট্র যেসব সামরিক ও কৌশলগত লক্ষ্য নিয়ে এই সংঘাতে প্রবেশ করেছিল, সেগুলো কতটা বাস্তবে অর্জিত হয়েছে এটা নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে। বরং পাল্টা চাপের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও নতুন করে হিসাব করতে হচ্ছে। বিভিন্ন সামরিক স্থাপনা, এয়ার ডিফেন্স অ্যাসেটস এবং লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন তৈরি হয়েছে বলে বিভিন্ন দাবি সামনে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যের কাছাকাছি নির্ভরযোগ্য লজিস্টিক্যাল হাব এর উপর চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর একটি বড় অংশ আন্ডারগ্রাউন্ড অবস্থানে রয়েছে। বিশেষ করে ফোর্দো এর মতো ফ্যাসিলিটি পাহাড়ের গভীরে তৈরি হওয়ায় কনভেনশনাল বাংকার বাস্টার ক্যাপাবিলিটি দিয়ে এগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা কতটা সম্ভব সেটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। আর এখান থেকেই সামনে আসছে ভয়ঙ্কর সম্ভাবনাটি, নিউক্লিয়ার বাংকার বাস্টার, অর্থাৎ এমন একটি অস্ত্র যেখানে নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করে গভীর আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে আঘাত করার চিন্তা করা হতে পারে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এটি কোনো নিশ্চিত সিদ্ধান্ত নয়, বরং এটি একটি অত্যন্ত বিতর্কিত সম্ভাবনা, যেটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা এবং উদ্বেগ তৈরি হয়েছে বলে বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে। কারণ যুক্তরাষ্ট্র যদি সত্যি এমন কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে এর প্রভাব শুধু একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ধ্বংস করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি নিউক্লিয়ার থ্রেশহোল্ড ভেঙে দিতে পারে। আর তখন প্রশ্ন হবে, একটি নিউক্লিয়ার অ্যাটাক এর পর ইরান কি করবে? ইরান কি শুধু ডিফেন্সিভ রেসপন্স দেবে, নাকি পুরো অঞ্চলে ব্যাপক অফেন্সিভ অপারেশন শুরু করবে? এই প্রশ্নের উত্তর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহারের মানবিক মূল্য কত ভয়াবহ হতে পারে সেটা হিরোশিমা এবং নাগাসাকি এর ঘটনাই দেখিয়েছে। তাৎক্ষণিক প্রাণহানি থেকে শুরু করে রেডিয়েশন এক্সপোজার, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এবং পরবর্তী প্রজন্ম পর্যন্ত এর প্রভাব পৌঁছাতে পারে। তাই আজকের পৃথিবীতে কোনো রাষ্ট্র নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের সিদ্ধান্ত নিলে সেটি শুধু একটি সামরিক অপারেশন হিসেবে দেখা হবে না, এটা হবে একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক ক্রাইসিস। আর ঠিক এই কারণে গলফ কান্ট্রিজ গুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলো দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। কিন্তু এখন যদি যুক্তরাষ্ট্র নিজেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে আটকে যায়, তাহলে গালফ কান্ট্রিজ এর সামনে নতুন প্রশ্ন তৈরি হবে। আমেরিকার উপর আগের মতো নির্ভর করা যাবে কি? এই প্রশ্ন থেকেই অল্টারনেটিভ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের চিন্তা সামনে আসছে। আর সেখানে আলোচনায় আসছে চায়না, রাশিয়া এবং গলফ কান্ট্রিজের নতুন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের সামরিক সক্ষমতা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মিসাইল স্টক নয়, প্রোডাকশন ক্যাপাসিটিও গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইরান দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড মিসাইল প্রোডাকশন এবং ডোমেস্টিক এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি তৈরির উপর জোর দিয়েছে। ফলে যুদ্ধ যত দীর্ঘ হবে, প্রশ্নটা শুধু কে কত মিসাইল ছুড়েছে সেটা থাকবে না, প্রশ্ন হবে কার প্রোডাকশন ক্যাপাসিটি কতটা টিকে আছে।
কার কাছে কত মিসাইল রিজার্ভ রয়েছে, কার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কে দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই জায়গাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে, কারণ অ্যাডভান্স মিসাইল এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর এর স্টক আনলিমিটেড নয়। একটি দীর্ঘমেয়াদী সংঘাতে এগুলো দ্রুত কমে যেতে পারে। অন্যদিকে ইরান যদি তার আন্ডারগ্রাউন্ড প্রোডাকশন ফ্যাসিলিটিস সচল রাখতে পারে, তাহলে যুদ্ধের হিসাব অনেকটাই বদলে যেতে পারে। আর এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়তে পারে। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক রিসোর্সেস সরিয়ে নেয়, তাহলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার স্ট্র্যাটেজিক প্রেজেন্স এর উপর চাপ তৈরি হতে পারে, বিশেষ করে তাইওয়ান স্ট্রেটে। কারণ চায়না দীর্ঘদিন ধরেই তাইওয়ান ইস্যুকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস এর একটি হিসেবে দেখছে। আর যদি ওয়াশিংটনের মিলিটারি অ্যাটেনশন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ে, তাহলে বেইজিং সেই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবে, এটাই এখন বড় প্রশ্ন। একইভাবে জাপান, সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে ঘিরেও নতুন স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন তৈরি হতে পারে। অর্থাৎ একটি যুদ্ধের কারণে অন্য একটি অঞ্চলে পাওয়ার ভ্যাকুম তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখানেই শেষ নয়, ইরানের দিক থেকেও পরিস্থিতি বদলাচ্ছে। এখন তেহরান মনে করে যে যুক্তরাষ্ট্র আবারও তাদের উপর অ্যাটাক করতে পারে, তাহলে তার ডিফেন্সিভ পোস্টার থেকে আরও অ্যাগ্রেসিভ পোস্টারে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। আর যদি ইরান সত্যি অফেন্সিভ স্ট্র্যাটেজি গ্রহণ করে, তাহলে গলফ রিজিয়ন এর ইউএস বেস, ইসরায়েল এবং রিজিওনাল মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই নতুন করে ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই কারণে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, পরবর্তী অ্যাটাক কে শুরু করবে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, নাকি ইরান প্রথমে আঘাত করার সিদ্ধান্ত নেবে? কারণ একবার এই সাইকেল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। আর এখানে আসছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার অপশন বিবেচনা করার পর্যায়ে সত্যি পৌঁছে যায়, তাহলে এটি শুধু ইরানের বিরুদ্ধে একটি অ্যাটাক হবে না, এটা হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক নিউক্লিয়ার অর্ডারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। কিন্তু এর থেকেও বড় প্রশ্ন আছে, কেন সৌদি আরবিয়া, গলফ কান্ট্রিজ এবং চায়না রাশিয়া অ্যালাইনমেন্টের বিষয়গুলো একই সময়ে সামনে আসছে? আর মক্কা এগ্রিমেন্ট নিয়ে ডোনাল্ড ট্রাম্প এর ইতিবাচক অবস্থানের পেছনে আসলে কি স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন থাকতে পারে? কিন্তু এখন আসল প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র সত্যি নিউক্লিয়ার অপশনের দিকে যায়, তাহলে গলফ কান্ট্রিজ কি করবে? আর কেন তারা ধীরে ধীরে ওয়াশিংটনের বাইরে নিজেদের নিরাপত্তার বিকল্প খুঁজতে শুরু করেছে? এখান থেকেই পুরো পরিস্থিতি আরো ইন্টারেস্টিং হয়ে যায়। বর্তমান গলফ কান্ট্রিজ এর মধ্যে একটা বিষয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তারা আর আগের মতো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে চাইছে না। কারণ তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যে দেশ নিজেই যদি একটি বড় যুদ্ধে আটকে যায়, সেই দেশ কিভাবে অন্য দেশকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা দেবে? এই অবিশ্বাস থেকেই গলফ রিজিয়নে অল্টারনেটিভ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এবং কুয়েত এর মতো দেশগুলো নিজেদের স্ট্র্যাটেজিক অপশন নতুন করে হিসাব করছে। আর এই হিসাবের মধ্যে চায়না এবং রাশিয়া স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ চায়না শুধু অর্থনৈতিক শক্তি নয়, এখন মধ্যপ্রাচ্যেও নিজেদের ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স বাড়াচ্ছে। রাশিয়াও একইভাবে এই অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে। অর্থাৎ একই সময়ে যেখানে মিডল ইস্টের সিকিউরিটি আর্কিটেকচারের কেন্দ্র ছিল ওয়াশিংটন, সেখানে এখন ধীরে ধীরে একাধিক পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে। আর এখানে সামনে আসছে মক্কা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে। কেউ এটাকে গলফ এবং মুসলিম মেজরিটি কান্ট্রিজ এর মধ্যে নতুন ধরনের সিকিউরিটি কোঅপারেশন হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে ভবিষ্যৎ একটি নতুন রিজিওনাল সিকিউরিটি স্ট্রাকচার তৈরি হতে পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় অন্য জায়গায়। ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে ইতিবাচকভাবে দেখছেন? কারণ সাধারণভাবে দেখলে মিডল ইস্টে যদি চায়না এবং রাশিয়া এর ইনফ্লুয়েন্স বাড়ে, তাহলে সেটা ওয়াশিংটনের জন্য খুব একটা স্বস্তির বিষয় হওয়ার কথা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি আছে যেটা যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিক বেনিফিট তৈরি করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনোই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ কোনো এগ্রিমেন্টের আসল উদ্দেশ্য শুধু তার ঘোষণায় বোঝা যায় না, বোঝা যায় তারপর কি অ্যাকশন নেওয়া হচ্ছে
কার সঙ্গে মিলিটারি কোঅপারেশন হচ্ছে এবং ভবিষ্যতে কোন কান্ট্রি কোন দিকে যাচ্ছে। তাই মক্কা এগ্রিমেন্টকে এখনোই পুরোপুরি পজিটিভ বা নেগেটিভ হিসেবে লেবেল করা ঠিক হবে না। সময় বলে দেবে এটি সত্যি একটি ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল সিকিউরিটি স্ট্রাকচার তৈরি করছে নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ এর অংশ। এদিকে যুদ্ধের সামরিক হিসেবেও বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রকে একই সময়ে একাধিক অঞ্চলে মিলিটারি রিসোর্স ম্যানেজ করতে হচ্ছে। একদিকে মিডল ইস্ট, অন্যদিকে ইউরোপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এশিয়া প্যাসিফিক, বিশেষ করে তাইওয়ান স্ট্রেট। যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ান এমন একটি জায়গা যেখানে চায়না এর সঙ্গে ডিরেক্ট কনফ্রন্টেশন এর সম্ভাবনা সবসময় স্ট্র্যাটেজিক কনসার্ন। কিন্তু মিডল ইস্টে যদি আরও বেশি মিলিটারি অ্যাসেটস পাঠাতে হয় তাহলে এশিয়া প্যাসিফিকে কিছু ক্যাপাবিলিটি অন্যদিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। এখানে একটা ক্লাসিক স্ট্র্যাটেজিক প্রবলেম তৈরি হয়। আপনি যদি একদিকে বেশি শক্তি পাঠান, অন্যদিকে আপনার ডিটারেন্স কিছুটা দুর্বল হতে পারে। আর এই সুযোগটি চায়না কিভাবে ব্যবহার করবে সেটা এখন ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন ইউএস নেভি এর একটি বড় অ্যাসেট দীর্ঘ সময় ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিটারেন্স তৈরি করছে। সেটিকে যদি মিডল ইস্টে পাঠানো হয় তাহলে তাইওয়ান স্ট্রেটের হিসাবও বদলে যায়। এটা অবশ্যই বলা হচ্ছে না যে চায়না সঙ্গে সঙ্গে তাইওয়ান আক্রমণ করবে, কিন্তু বেইজিং যদি মনে করে যে ওয়াশিংটন অন্য একটি বড় যুদ্ধে আটকে আছে তাহলে তারা তাদের স্ট্র্যাটেজিক অপশনস নতুন করে ইভ্যালুয়েট করতে পারে। একই বিষয় রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। জাপানের সঙ্গে রাশিয়া এর টেরিটোরিয়াল ডিসপিউট রয়েছে। নর্থ কোরিয়াও আলাদা একটি স্ট্র্যাটেজিক ভেরিয়েবল। অর্থাৎ মিডল ইস্টের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এর রিপল ইফেক্ট শুধু মিডল ইস্টে থাকবে না, এশিয়া প্যাসিফিকও এর প্রভাব অনুভব করতে পারে। আর এখন আসি ইরানের অবস্থানে। ইরান এর গুরুত্বপূর্ণ সামরিক রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি মনে করেন যে যুক্তরাষ্ট্র আবারও অ্যাটাক করতে পারে তাহলে তারা নিজেদের স্ট্র্যাটেজি আরও অ্যাগ্রেসিভ করতে পারে। এখানে ডিফেন্সিভ ওয়্যার এবং অফেন্সিভ ওয়্যারের মধ্যে পার্থক্য তৈরি হয়। যদি ইরান শুধু অ্যাটাক প্রতিহত করে তাহলে যুদ্ধের একটা সীমা থাকে, কিন্তু যদি তেহরান সিদ্ধান্ত নেয় আমাদের উপর অ্যাটাক হওয়ার আগেই সম্ভাব্য থ্রেটকে টার্গেট করা হবে তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। এমন স্ট্র্যাটেজি গ্রহণ করা হলে ইউএস মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, ইসরায়েল এবং রিজিওনাল অ্যাসেটস সবকিছুই নতুন করে রিস্ক এর মধ্যে চলে আসবে এবং তখন একটি ভুল ক্যালকুলেশনও বড় ধরনের এসকেলেশন তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখন আর শুধু নিজেদের ভূখণ্ড রক্ষা করার হিসাব করছে না। তারা যদি মনে করে যে দীর্ঘমেয়াদে তাদের উপর অ্যাটাক আসতেই পারে তাহলে তারা নিজেদের ডিটারেন্স আরো শক্তিশালী করার চেষ্টা করবে। এটা একটি প্রলংড কনফ্লিক্টের সবচেয়ে ডেঞ্জারাস পর্যায়, কারণ দুই পক্ষই তখন ভাবতে শুরু করে আমি আগে আঘাত না করলে হয়তো অন্য পক্ষ আমাকে আগে আঘাত করবে। এটাকে বলা হয় সিকিউরিটি ডিলেমা। আর এই ধরনের পরিস্থিতিতেই অ্যাক্সিডেন্টাল এসকেলেশনের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এখন আবার ফিরে আসি নিউক্লিয়ার স্ট্রাইকের সম্ভাবনায়। যুক্তরাষ্ট্র যদি কনভেনশনাল ওয়েপন্স দিয়ে ইরানের সবচেয়ে গভীর নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করতে না পারে তাহলে তাদের সামনে মূলত কয়েকটি পথ থাকবে। একটি হলো আরও কনভেনশনাল অ্যাটাক, দ্বিতীয়টি হলো ডিপ্লোম্যাটিক প্রেসার এবং নেগোসিয়েশন, আর সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা নিউক্লিয়ার অপশন বিবেচনা করা। তবে তৃতীয় অপশন বেছে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের জন্য বিপদ তৈরি হবে, কারণ নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে তাদের উপর বিশাল রাজনৈতিক চাপ তৈরি হবে। গলফ অ্যালাইস এর অনেকেই তখন ওয়াশিংটনের অবস্থান থেকে দূরে সরে যেতে পারে। চায়না এবং রাশিয়া সেই সুযোগকে ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারে, আর ইরান এর জন্য সেটি প্রোপাগান্ডা এবং রিক্রুটমেন্ট এর বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। অর্থাৎ একটি নিউক্লিয়ার স্ট্রাইক হয়তো একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ধ্বংস করতে পারে, কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্র আরো বড় জিওপলিটিক্যাল প্রবলেম তৈরি করতে পারে। আর এটাই সম্ভবত পুরো পরিস্থিতির সবচেয়ে বড় আইরনি। যুক্তরাষ্ট্র ইরানকে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থেকে দূরে রাখতে যুদ্ধ করছে, কিন্তু যদি সেই যুদ্ধের ফলাফল হয় গলফ কান্ট্রিজ নিজেদের সিকিউরিটি স্ট্রাকচার তৈরি করছে, চায়না রাশিয়া এর ইনফ্লুয়েন্স বাড়ছে, এশিয়া প্যাসিফিকে নতুন স্ট্র্যাটেজিক আনসার্টেনিটি তৈরি হচ্ছে, আর মিডল ইস্টে আরও কয়েকটি দেশ নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে প্রশ্ন উঠবেই এই যুদ্ধে আসল লাভ কার হলো?
কারণ একটি যুদ্ধ শুধু ব্যাটেল ফিল্ডে জেতা বা হারা দিয়ে বিচার করা হয় না, যুদ্ধের পর কে বেশি ইনফ্লুয়েন্স অর্জন করলো সেটাই আসল হিসাব। আর ইরানের পক্ষ থেকে যদি সত্যি অফেন্সিভ পশ্চার নেওয়া হয় তাহলে আগামী দিনগুলো আরও আনপ্রেডিক্টেবল হতে পারে। কারণ ইরান এর লিডারশিপের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে তারা যদি একবার যুক্তরাষ্ট্রকে মিডল ইস্ট থেকে পিছু হটতে বাধ্য করতে পারে তাহলে ভবিষ্যতেও সেই প্রেশার বজায় রাখা সম্ভব। আর সেই কনফিডেন্স থেকেই আরো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি আসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চাইবে না যে ইরান এই পারসেপশন তৈরি করুক যে ওয়াশিংটনকে মিডল ইস্ট থেকে সরিয়ে দেওয়া সম্ভব, ফলে দুই পক্ষের মধ্যে প্রেশার আরো বাড়তে পারে। তাহলে এখন পুরো পরিস্থিতিকে এক লাইনে বললে ইরান যুদ্ধ শুধু একটি মিলিটারি কনফ্লিক্ট নয়, এটা এখন মিডল ইস্টের ফিউচার সিকিউরিটি আর্কিটেকচার, ইউএস ইনফ্লুয়েন্স, চায়না রাশিয়া এক্সপেনশন এবং নিউক্লিয়ার প্রলিফারেশনের সবকিছু সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখনো আনঅ্যান্সার্ড, যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করতে কনভেনশনাল ওয়েপন্সের উপরই থাকবে, নাকি সত্যি নিউক্লিয়ার অপশনের দিকে যাবে? আর যদি সেই সীমা একবার ভেঙে যায় তাহলে পরবর্তী টার্গেট কে হবে? ইসরায়েল, গলফ রিজিয়ন, নাকি পুরো মিডল ইস্টের সিকিউরিটি অর্ডার? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল স্টোরি তৈরি করতে পারে। তাই এই পরিস্থিতি নিয়ে পরবর্তী আপডেটসগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।